নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো যারা সামনে তোমাদের প্রাইমারি টেট তোমাদের এক্সাম আছে, তোমরা সকলেই জানো যে প্রতি বছর তোমাদের ডিসেম্বর মাসে কিন্তু প্রাইমারি টেট এক্সামটা কিন্তু নেওয়া হচ্ছে। তো এই বছরও কিন্তু তোমাদের প্রাইমারি টেট এক্সাম হবে। তো যারা যারা দিতে যাও, অর্থাৎ প্রাইমারি টেট এক্সামটাকে ক্র্যাক করবো ভাবছো বা যারা প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই ভালোভাবে পড়াশোনা শুরু করে দাও। হাতে মাত্র আর কয়েক মাস সময়, ঠিক আছে? তো তোমাদের যেন প্রিপারেশনকে আমরা বুস্ট আপ করতে পারি, আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারি, সেই কারণে আমরা একদম কস্টে তোমাদের জন্য ফ্রি অফ কস্টে ইউটিউবে কিন্তু আমরা মাঝে মাঝে কিন্তু সেশন করাবো রেগুলার বেসিসে, ঠিক আছে? তো আজকে যে সেশনটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। সেটা হচ্ছে তোমার সিটেট। তোমরা সকলেই জানো যে সেন্ট্রাল টেট, ঠিক আছে? যারা পরীক্ষা দাও বা যারা পড়াশোনা করো সবাই জানো সেন্ট্রাল টেটের কিন্তু প্রশ্ন বর্তমানে কিন্তু আমাদের যে WB টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল টেটের যে বোর্ড, সেটা কিন্তু প্রচুর কিন্তু কপি হচ্ছে। ওকে, সিটেটের যে সমস্ত প্রশ্নগুলো এসছে সেগুলো কিন্তু হুবহু কিন্তু তোমাদের মানে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটে কিন্তু আসছে, বিগত বছরে এসছে এবং আবারও কিন্তু আসবে। সেহেতু কিন্তু আমরা সিটেটের প্রিভিয়াস ইয়ার কিন্তু একটা সিরিজ লঞ্চ করলাম তোমাদের জন্য, এবং এই সিরিজে কিন্তু আমরা বাংলা, ইংলিশ, CDP, ঠিক আছে, তারপর তোমার হচ্ছে EVS, সমস্ত যে সাবজেক্টগুলো রয়েছে, ম্যাথ, সবগুলো কিন্তু আমরা পেডাগজি এবং কন্টেন্টের যে পার্ট সেগুলো কিন্তু আমরা বিস্তারিতভাবে ডিটেলসে আলোচনা করবো এবং তোমাদের MCকিউ প্র্যাকটিস করাবো। তো অবশ্যই এই ক্লাসগুলো মন দিয়ে দেখবে। আজকের যেহেতু প্রথম ক্লাস, সেহেতু একটু ইন্ট্রোডাকশন দিলাম। এবার চলো আমরা ক্লাসে ফিরে যাই, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে একদম সুন্দরভাবে লেখা আছে। এখান থেকে কিন্তু তোমাদের পেডাগজি যে সেকশন, ঠিক আছে, সেটা কিন্তু শুরু হচ্ছে। তো পেডাগজি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অবশ্যই কিন্তু তোমাদের পেডাগজি কিন্তু ভালো মার্ক তোলা চাই। পেডাগজিতে ভালো মার্ক তুললে অবশ্যই কিন্তু দেখবে তাড়াতাড়ি কিন্তু তোমরা ক্যারি করতে পারো। আর তোমরা সকলেই জানো যে 90 কিন্তু তোমাদের পাস, ঠিক আছে? 150 মার্কের পরীক্ষা হয় প্রাইমারি টেট এবং 90 কিন্তু পাস। এবং যারা তোমার SC ST বা OBC ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 82 বা 83 পেলে কিন্তু তোমাদের পাস হয়ে যায়, অর্থাৎ তোমরা কোয়ালিফাই করতে পারবে, ঠিক আছে? তো চলো শুরু করছি। 106 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, এখান থেকে পেডাগজি সেকশন শুরু হচ্ছে। চলো দেখি প্রশ্নটা কি বলেছে। বলছে যে ব্যাকরণ শিক্ষণে নিচের কোনটি সর্বাপেক্ষা কার্যকরী পদ্ধতি? বলছে যে একটা বাচ্চাকে ব্যাকরণ শেখানোর জন্য নিচের কোনটি সবচেয়ে কার্যকরী মেথড, যেটা তোমার একটা বাচ্চাকে শেখালে সে বাংলা ব্যাকরণটা খুব তাড়াতাড়ি কিন্তু শিখতে পারবে। অপশনে কি বলছে দেখো, প্রত্যেকটা অপশন কিন্তু আমাদের খেয়াল করতে হবে, ঠিক আছে? উদাহরণের সাহায্যে ব্যাকরণগত নিয়মাবলী প্রশিক্ষণ। 2 নম্বর কি বলছে, পাঠ্য বিষয় অনুবাদের সময় ব্যাকরণের নিয়মাবলী শিক্ষণ। একটি বিশেষ ব্যাকরণ বই ব্যবহার করে ব্যাকরণ শিক্ষণ। আর 4 নম্বর হচ্ছে ব্যাকরণগত নিয়মাবলী বোঝানোর সময় প্রসঙ্গক্রমে ব্যাকরণ শিক্ষণ। এবার চলো আমরা অপশন এলিমিনেট করব। এখানে কখনোই কিন্তু একটা বই একজন টিচার বা একজন শিক্ষক যখন বা একজন শিক্ষিকা একজন বাচ্চাকে যখন শেখাবে, তখন কখনোই কিন্তু একটা শিশুকে কখনো একটা ব্যাকরণ বই কিন্তু ধরিয়ে দেওয়া বলা হয় না। তার কারণ প্রথমেই যদি একটা বই তাকে ধরিয়ে দেওয়া হয়, তাহলে সে কিন্তু কিছুই বুঝতে পারে না। সে ভাববে যে ব্যাকরণ খুবই কঠিন জিনিস। তাকে কিন্তু বিভিন্নভাবে পদ্ধতি ওয়াইজ কিন্তু তাকে কিন্তু শেখাতে হবে। তো প্রথম যে 3 নম্বর যে অপশনটা আছে সেটা কিন্তু ভুল হয়ে গেল। পাঠ্য বিষয় অনুবাদের সময় ব্যাকরণের নিয়মাবলী শিক্ষণ। কখনোই না। যখন আমরা পাঠ্য বিষয় যখন অনুবাদ করবো, পাঠ্য বিষয় যখন বোঝাবো, তখন কিন্তু ব্যাকরণের নিয়মাবলী, ব্যাকরণের রুলস শেখানো, এটা কিন্তু কখনোই হয় না। আমরা পেডাগজি পড়তে গিয়ে দেখি রুলসের কথা কিন্তু কখনোই আসে না, যে নিয়ম ব্যাপারটা কিন্তু হয় না। সেটা কিন্তু উদাহরণের মাধ্যমে কিন্তু শেখা কিন্তু আমরা গুরুত্ব কিন্তু দিই, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে উদাহরণের সাহায্যে ব্যাকরণগত নিয়মাবলী শিক্ষণ। অবশ্যই এটাও হতে পারে, ঠিক আছে, এটাও হতে পারে। 4 নম্বরটা দেখি, ব্যাকরণগত নিয়মাবলী বোঝানোর সময় প্রসঙ্গক্রমে ব্যাকরণ শিক্ষণ। দেখো, যখন আমরা ব্যাকরণগত যে নিয়মাবলী অর্থাৎ ব্যাকরণের যে রুলসগুলো আমরা যখন বোঝাবো, তখন কিন্তু কোন কোন প্রসঙ্গ থেকে আসছে সেগুলো টেক্সটের, ঠিক আছে, সেটা কিন্তু আমরা কিন্তু ব্যাকরণ কিন্তু শেখাবো। একটা কথা মাথা রাখবে, উদাহরণের সাহায্যে কিন্তু ব্যাকরণটাকে কিন্তু অতটা ভালোভাবে শেখানো যায় না, ঠিক আছে? কিন্তু যখন ব্যাকরণগত নিয়মাবলী বোঝানোর সময় যখন তুমি প্রাসঙ্গিক যে ব্যাকরণ শিক্ষণ সেটা যখন তুমি এনে বোঝাবে, তখন কিন্তু একজন শিশু ভালো বুঝতে পারবে, ঠিক আছে? তো 4 নাম্বার হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে? এখানে 4 নাম্বার এই যে অপশনটা, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পারলে। নেক্সট প্রশ্ন, চলো আমরা চলে যাই 107 নম্বর প্রশ্ন। সামাজিক ভাব বিনিময় সম্পর্কটির ধারণা কার সাথে সম্পর্কিত? আশা করি সকলেই এই থিওরিটা পড়েছো। সামাজিক ভাব বিনিময় মানে সামাজিকভাবে অর্থাৎ সোশ্যালভাবে যে তোমার ভাবনার আদান প্রদান, যেটাকে আমরা সামাজিক নির্মিতবাদ বলি। এটা একটু ঘুরিয়ে দিয়েছে। সামাজিক নির্মিতবাদের আর এক নাম হচ্ছে সামাজিক ভাব বিনিময়। অর্থাৎ কি, তোমরা সকলেই জানো এখানে 4টে অপশন আছে, দেখতে পাচ্ছ, পানিনি, স্কিনার, ভাইগটস্কি এবং কোহলবার্গ। তো আশা করি সকলেই অ্যান্সার দিতে পারছো যে তোমার ভাইগটস্কি, ঠিক আছে, তিনি কিন্তু সামাজিক যে ভাব বিনিময় বা সামাজিক নির্মিতবাদের কিন্তু তিনি এই তত্ত্বের কিন্তু প্রবক্তা। ওকে, তিনি কি বলেন যে সামাজিক মিথস্ক্রিয়া শিক্ষার্থীর যে চিন্তা ভাবনা বা তোমার সমস্যা সমাধানের আরো উন্নত পর্যায়ে নিয়ে আসে। তারা যদি সামাজিকভাবে তারা পরিবেশের সাথে মেশে, সমাজের সাথে মেশে, তাহলে তার যে ভাষার জ্ঞান বা তার যে ভাব বিনিময়ের মধ্যে তার যে ভাষার জ্ঞান
মূল্যবোধ সেটা অনেকটা কিন্তু বৃদ্ধি পায়। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন 3, ঠিক আছে, ভাইগোটস্কি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, এবং মনে রাখবে যে সামাজিক বিনিময়ের অপর নাম হচ্ছে তোমার সামাজিক নির্মিতবাদ, ওটাকে কিন্তু ঘুরিয়ে করে মানে প্রশ্নটা কিন্তু করা হয়েছে। ওকে, নেক্সট 108 নাম্বার প্রশ্ন, ভাষা অর্জনে নিচের কোন বস্তুটি শিশুদের সাহায্য করে? মানে একটা ভাষা যখন অর্জন করে, একটা ভাষা শেখে, একটা ভাষা কোন ভাষা শেখে? যে ভাষাটা মাতৃকালীন অবস্থায় মানে একটা যখন শেখে, একটা মানে যখন শৈশব একদম একটা বাচ্চা জন্মানোর পর, সেটাকে আমরা বলি মাদার টাং বা মাতৃভাষা, তাই না? সে ভাষাটা তার মার কাছে শিখতে বলে সেটাকে আমরা বলি মাতৃভাষা, ঠিক আছে। তো বলছে ভাষা অর্জনের ক্ষেত্রে নিচের কোন বস্তুটি শিশুদের সাহায্য করে? অপশন এ কি বলছে দেখো, ঘরোয়া পরিবেশ, সেখানে যেখানে শিশুটিকে বেশি কথা বলতে দেওয়া হয় না। এটা কখনোই না, একটা বাচ্চাকে, একটা শিশুকে যদি বেশি কথা বলতে না দেওয়া হয় তাহলে সে কিন্তু ভাষা অর্জনই করতে পারবে না। এবং সেটা যদি শুধুমাত্র ঘরোয়া পরিবেশ, একটা বাচ্চাকে শুধুমাত্র যদি 4 দেয়ালের মধ্যে যদি আবদ্ধ করা হয় এবং তাকে যদি কথা বলতে না দেওয়া হয়, তাহলে বাচ্চাটা কি করে তার ভাষার যে ডেভেলপমেন্ট মানে ঘটাবে? তাকে তো প্র্যাকটিস করতে দেওয়া হচ্ছে না, সে বাইরের পরিবেশের সাথে মানে মিশছে না, এটা কিন্তু কখনোই হবে না। ওকে, নেক্সট 2 নাম্বার দেখো, ঘরের এবং পার্শ্ববর্তী অঞ্চলের বয়স্কদের কথাবার্তা শুনিয়ে। পার্শ্ববর্তী অঞ্চলের বয়স্করা কি ধরনের কথা বলবে? আশা করি বুঝতে পারছো, সে একটা বয়স্ক মানুষ, সে কি ধরনের কথা বলতে পারে তুমি জাস্ট ভাবো। সে জীবনের শেষ সময় পৌঁছে কি ধরনের কথা বলতে পারে? সেই ভাষা সেই একটা বাচ্চাকে বুঝতে পারবে যে তাদের ম্যাচুরিটি লেভেল, সেই ভাষায় মানে যে ভাষায় তারা কথা বলার চেষ্টা করবে, যে টোনে বা যে ম্যাচুরিটির সাথে, সেটা কি একটা বাচ্চা ছেলে বুঝতে পারবে? সে কখনোই বুঝতে পারবে না, ঠিক আছে। সেটা কিন্তু এখানে কখনোই হবে না, অপশন 2। অপশন 3 কি বলছে দেখো, শিশুদের সঠিক উচ্চারণ এবং বাক্য পুনরাবৃত্তি, মানে হচ্ছে মানে বারবার সেগুলো মনে করিয়ে মানে সঠিক উচ্চারণ করাতে হবে। দেখো একটা বাচ্চাকে প্রথমে যদি তুমি টেক্সট হাতে ধরিয়ে দাও, তাহলে তার ভাষার ডেভেলপ তুমি কি করে পাবে? তুমি প্রথম থেকে কিন্তু তুমি পড়ে পড়ে ভাষাটাকে অর্জন করেছো? কখনোই না, তুমি শুনে শুনে অর্জন করেছো। তাহলে কি হবে, অন্য শিশুদের সঙ্গে যখন একটা বাচ্চাকে খেলাধুলা করতে দেবে, তখন কিন্তু শিশুটা কিন্তু পরিবেশের সাথে মিশবে এবং বিভিন্ন শিশুরা বিভিন্ন শব্দ শিখবে এবং সেগুলো বলার চেষ্টা করবে, এবং আস্তে আস্তে কিন্তু সেই পরিবেশে মেলার ফলে তার কিন্তু ভাষার যে জ্ঞান সেটা কিন্তু বৃদ্ধি পাবে। তো সঠিক উত্তর হবে অপশন 4, ঠিক আছে। নেক্সট 109 নাম্বার প্রশ্ন, শিশুরা স্বাভাবিকভাবে ভাষা অর্জন করে যদি তার সামনে তুলে ধরা হয়। কি তুলে ধরা হয়? অপশনে বলছে একই সময়ে কেবল একটি ভাষা, একই সময়ে কেবল একটি ভাষা। নেক্সট, এটা কখনোই না। স্বাভাবিক ভাষা অর্জন করে যদি মানে একটা ভাষা তুলে ধরা হয়, এটা কখনোই হবে না। নিকটবর্তী পরিবেশে ব্যবহৃত একাধিক ভাষা, এটা আমরা ধরে রাখছি। পরের অপশনে যাই, সম্পূর্ণরূপে ইলেকট্রনিক্স এবং মুদ্রণ মাধ্যম, কখনোই না। একটা বাচ্চাকে শুধুমাত্র ইলেকট্রনিক্স মুদ্রণ মাধ্যম এর মধ্যে থাকলে তার যাই হোক ভাষা অর্জনটা কিন্তু হয় না, ঠিক আছে। সেই ভাষার ব্যাকরণগত গঠন কৌশল, একটা বাচ্চাকে ব্যাকরণ, দেখো তুমি যখন বাংলা ভাষাটাকে শিখলে, ঠিক আছে, তখন কি তুমি বাংলা ভাষার ব্যাকরণ জানো? মানে যারা বাংলা ভাষায় কথা বলতে পারে তারা সবাই কি বাংলার ব্যাকরণ বোঝে? তুমি তুমি সব কিছু যখন কথা বলো, সব কিছু ব্যাকরণ মেনে বলো কি? কখনোই মেনে বলো না। সেরকম ইংরেজিও তাই, আমরা ইংরেজিটাকে শেখার সময় বেশি ব্যাকরণের অর্থাৎ গ্রামারের উপর কিন্তু বেশি ফোকাস করি। ওর জন্য কিন্তু আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু শিখতে পারি না, অনেকটা কঠিন লাগে ল্যাঙ্গুয়েজটা। যদি আমরা ব্যাকরণের থেকে যদি আমরা বলার উপর মানে খেয়াল রাখি, পড়ার উপর খেয়াল রাখি, শোনার উপর খেয়াল রাখি, তাহলে ইংলিশটা কিন্তু আমাদের সহজ হবে। তো আশা করি বুঝতেই পারছো কোন অপশনটা সঠিক উত্তর হবে। তো সঠিক উত্তর হবে অপশন বি, নিকটবর্তী পরিবেশে ব্যবহৃত একাধিক ভাষা। সে একটা মানে শুনতে শুনতে কিন্তু একটা শিশুর স্বাভাবিক যে ভাষা অর্জন সেটা কিন্তু পরিপূর্ণ হবে। আশা করি বুঝতে পারছো। অবশ্যই যদি ভালো লাগে ক্লাসটা, অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে। আমাদের প্রচন্ড ভালো লাগবে যে না তোমাদের, দেখো তোমাদের সাথে তো আমরা তো মানে কথা বলতে পারি না বা বুঝতেও পারি না, ঠিক আছে, মানে অনলাইনে ক্লাসগুলো হয়। তো তোমরা যদি একটা লাইক করো তাহলে বুঝতে পারো যে না ছেলে তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। ওর জন্যই তোমাদের বলা যে একটা প্লিজ লাইক করে দিও যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে, ঠিক আছে। আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এরকমভাবে আমরা রেগুলার বেসিসে কিন্তু চেষ্টা করবো সপ্তাহে 4টা করে প্রাইমারি টেটের উপর ক্লাস করানো। ওকে, নেক্সট 110 নম্বর প্রশ্ন, একটি পাঠ্য বিষয় পাঠ্যের সময় নিচের কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ? অবশ্যই দেখতে হবে। অপশনে কি বলছে দেখো, পাঠ্য বিষয়ের প্রতিটি শব্দ পাঠ করা। 2 নম্বর হচ্ছে বিরাম চিহ্নের উপর বিশেষ জোর দেওয়া। কখনোই না, একটা পাঠ্য বিষয় পড়ার ক্ষেত্রে বিরাম, প্রথমে একটা শিশু যখন একটা পাঠ্য বিষয় পড়বে তখন আগেই বিরাম চিহ্ন মানে যদি আমি গুরুত্ব দিই, তাহলে সে কিন্তু ভাষাটা কিন্তু শিখতে পারবে না, তাই না। লিখিত পাঠের অর্থোদ্ধার করা, মানে যেটা লেখা আছে সেটার মানে বোঝা। সঠিক উচ্চারণের সাথে সরব পাঠ, মানে যেটাকে আমি সাউন্ড রিডিং বা অ্যালাউড রিডিং বলি, যে জোরে জোরে এটা দেখে বাচ্চা জোরে জোরে পড়ার চেষ্টা করে। আমরাও জোরে জোরে পড়ি, যেমন আমি বেশি জোরে বলি। যখন আমি পড়াশোনা করি আমি জোরে জোরে, মানে জোরে বলতে একটা সাউন্ড করে পড়ার চেষ্টা করি, একদম আস্তে সাউন্ড করে বা মনে মনে কিন্তু পড়া, মানে আমি মনে করি যে এটা সাইন্টিফিক না। একটু শব্দ করে পড়লে তোমার ব্রেনে সেই কথাগুলো যায় এবং সেই ব্রেনটা কিন্তু তোমার এই যে পড়াটাকে ক্যাপচার করতে পারে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তোমার 110 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে
লিখিত যে পাঠ, যে যখন সে একটা পাঠ্য বিষয় পড়ছে তার যে অর্থ সেটা কি লেখা আছে সেটা কিন্তু বুঝতে হবে, সেটাই কিন্তু সবচেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভাষা শিক্ষণের উদ্দেশ্য নয়? একটা ভাষা শিক্ষণের উদ্দেশ্য নয় কোনটি? দেখো তিনটে হবে যেটা উদ্দেশ্য, একটা যাবে, বাদ যাবে। ঠিক আছে, 111 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ। তো দেখো এখানে বোধগম্যতার সাথে পাঠের যোগ্যতা, এটা অবশ্যই ভাষা শেখানোর উদ্দেশ্য, অবশ্যই সেটার কম্প্রিহেনশন তাকে কিন্তু বুঝতে হবে, না বুঝলে সে কখনোই ভাষাটাকে শিখতে পারবে না। 3 নম্বর দেখো, তারা যা শুনছে তা বোঝার দক্ষতা, অবশ্যই যেটা শুনছে মানে সেটা পরিবেশে হোক, সেটা শ্রেণীকক্ষে হোক, সেটা তোমার পরিবারের কাছে হোক, যেখানেই হোক, যেটা শুনছে সেটা যদি বোঝার ক্ষমতা তার যদি না তৈরি হয় তাহলে সে কিন্তু কখনোই ভাষাটা কিন্তু শিখতে পারবে না। ঠিক আছে, সঙ্গতিপূর্ণ লিখন মানে মানে কোহ্যারিয়েন্ট যে তোমার রাইটিং বিকাশ, সে একসঙ্গে বসে লেখানো, এটা তোমার ভাষা শেখানোর উদ্দেশ্য নয়। ঠিক আছে, তো কোনটি? এটাও কিন্তু তোমার হবে অপশন বি। ঠিক আছে, সরি অপশন 2, ধারণার প্রকাশে বিশেষ সচেষ্ট হওয়া। ঠিক আছে, এটা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 112 নম্বর প্রশ্ন, শাব্দিক সচেতনতা ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস কিসের সঙ্গে বিশেষভাবে সংযুক্ত বা কো রিলেটেড? দেখো শ্রবণ দক্ষতা বা লিসনিং অ্যাবিলিটি, বাচন দক্ষতা বা স্পিকিং অ্যাবিলিটি, পঠন দক্ষতা বা রিডিং অ্যাবিলিটি, লিখন দক্ষতা বা রাইটিং অ্যাবিলিটি। মানে শাব্দিক সচেতনতা, কখন আমরা শাব্দিক সচেতনতা করি? ঠিক আছে, মানে কখন আমরা মানে শব্দের উপর সচেতন থাকি, মানে কোনটা ইউজ করবো কিনা। যখন আমরা কি করি, যখন আমরা স্পিকিং করি, তাই না, যখন আমরা কথা বলি তখনই কিন্তু আমরা বাচনিক যে তোমার দক্ষতা, স্পিকিং অ্যাবিলিটির উপর কিন্তু খেয়াল রাখি, তাই না। যখন আমরা পড়ি তখন তো আমরা যেটা লেখা আছে সেটাই তো পড়ি, তখন আমাদের তো শাব্দিক সচেতনতার কিন্তু দরকার হয় না। কিন্তু যখন আমরা কথা বলি তখন আমরা কোন কোন শব্দ ব্যবহার করলে আমার যে কথা বলার স্টাইলটা ভালো লাগবে, মানে সামনে যে ব্যক্তিটা আছে তার কাছে সেই ব্যাপারটা বোঝার সুবিধা হবে, বোধগম্য হবে। যখন আমরা শুনি তখন কিন্তু আমরা শাব্দিকভাবে সচেতন হই না, তার কারণ আমরা তো শুনছি, তাই না, আমরা প্যাসিভ, অ্যাক্টিভভাবে তো কাজ করছি না, তাই না। তো সঠিক উত্তর হবে অপশন 2, বাচন দক্ষতা। ওকে, স্পিকিং অ্যাবিলিটি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। 113 নম্বর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার কিন্তু প্রশ্নটা কিন্তু রিপিটেড এসে, স্টার মার্ক করে দিলাম তোমাদের। নোয়াম চমস্কি বিশ্বাস করেন যে শিশুরা ভাষার ক্ষেত্র জন্মগত যোগ্যতা বা ইনেট কম্পিটেন্স অধিকারী হয়, এটাকে কি বলে? মানে তোমার জন্মগত যোগ্যতা কোনো একটা ভাষার ক্ষেত্র হিসেবে, ঠিক আছে, সেটা মানে এটিকে কি বলা হয়? এই যে মানে এক কথায় জন্মগত একটা জিনিস সে যখন শেখে, এই যে ভাষাটা, সেটা তার কাছে জন্মগত হয়। দেখো আত্মীকরণ, অনুকরণ, রূপান্তরীকরণ, আর হচ্ছে ভাষান্তরিতকরণ বা ট্রান্সলেশন কখনোই হবে না। ট্রান্সলেশন মাধ্যমে কোনো একটা ভাষাকে শেখা, সেটা কিন্তু মানে জন্মগত যোগ্যতা বলতে তুমি বুঝতে পারছো, মাতৃভাষা কখনো ট্রান্সলেশনের মাধ্যমে শিখতে পারবে না। রূপান্তরিতকরণ, ট্রান্সফরমেশন, একটা জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফরমেশন করা, এটা কখনোই হবে না। অনুকরণ মানে কাউকে অনুকরণ করে ইমিটেশন করে কখনোই হবে না। আত্মীকরণ, এটা কিন্তু এখানে আমি আমার ক্রস করে দিচ্ছি, হ্যাঁ, এটা সঠিক উত্তর হবে আত্মীকরণ, মানে সেটা নিজে থেকেই কিন্তু ডেভেলপ হয়। একটা ভাষা, একটা বাচ্চায় কিন্তু কেউ ভাষা শেখায় না, অটোমেটিক্যালি কেন, সে পরিবেশের সাথে হোক আস্তে আস্তে নিজে থেকে কিন্তু সেই ভাষাটা কিন্তু শিখতে থাকে, বিশেষত মাদার টাং বা মাতৃভাষা। ওকে, যেটাকে জন্মগত ভাষা বলা হয়। ওকে, 114 নম্বর প্রশ্ন, ভাষাগত দক্ষতা বা ল্যাঙ্গুয়েজ স্কিল কিসের মাধ্যমে শেখানো হয় বা শেখানো উচিত? অনুকরণের মাধ্যমে, থ্রু ইমিটেশন। ভাষাগত দক্ষতার কথা কিন্তু এখানে বলেছে, ভালো করে মাথা রাখবে, অনুকরণের মাধ্যমে কিন্তু কখনোই ভাষার দক্ষতা, একটা ল্যাঙ্গুয়েজ স্কিল কিন্তু অনুকরণের মাধ্যমে কিন্তু শেখানো হয় না বা কিন্তু শেখানো উচিত নয়। বিচ্ছিন্নকরণের মাধ্যমে কখনোই না, আইসোলেশন মানে আলাদা আলাদা জায়গায় রেখে একটা ভাষায় কখনোই কিন্তু শেখা যায় না। একটা ভাষা তখনই একটা বাচ্চা শিখতে পারবে যখন তারা একসঙ্গে মিশছে, খেলছে, পড়াশোনা করছে, একসঙ্গে যাচ্ছে, তখন কিন্তু বিভিন্ন ভাষার কিন্তু তারা শব্দ প্রয়োগ করবে এবং আস্তে আস্তে ভাষাটার বিকাশ করবে। এটা বিচ্ছিন্নকরণ কিন্তু কখনোই সঠিক উত্তর হবে না। বিস্তৃত বর্ণনার মাধ্যমে একটি সংহত উপায়। তো দেখো বিস্তৃত বর্ণনার উপরে কিন্তু হবে না, একটা বাচ্চাকে তুমি যদি সব কিছু ডিটেলসে বলতে যাও, বাচ্চাটা কিন্তু অতটা জ্ঞান নেই যে সে বুঝতে পারবে। তো একটা সংহত উপায়, একটা ইন্টিগ্রেটেড ম্যানার, একটা স্টেপ, একটা পদ্ধতি, একটা প্রসেস। যেমন আমরা যখন মানে স্পোকেন ইংলিশ শিখে দেখবে, তারা একটা ইন্টিগ্রেটেড একটা প্রসেস কিন্তু ফলো করে। প্রথমে তোমাদেরকে কিছু দেখবে তোমরা পড়তে পারছো কিনা, তোমরা রিডিং অ্যাবিলিটি কেমন আছে, আস্তে 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 তোমাদের একদম বেসিক থেকে ABCD মানে এক কথায় প্রাথমিক যে জ্ঞান সেটা কিন্তু একদম শুরু করে আস্তে আস্তে তোমাকে নিয়ে যাবে। তো এখানে ভাষা দক্ষতার ক্ষেত্রে কিন্তু তোমার একটা সংহত উপায় কিন্তু করতে হয়। তো সঠিক উত্তর হবে 4। ঠিক আছে, 4 নম্বর হবে সঠিক উত্তর। 115 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, প্রশ্নটা ভালোভাবে দেখো, তারপরে অপশনগুলো মানে এলিমিনেট করার চেষ্টা করো। ওকে, কি বলছে, একজন শিক্ষক প্রাথমিক পর্যায়ে শিশুদের আঁকতে এবং রং করতে উৎসাহিত করেন। একজন শিক্ষক আছে, তিনি কি করছেন না, প্রাথমিক পর্যায়ে মানে প্রাথমিক যা বাচ্চা বা শিশু রয়েছে তাদের আঁকতে এবং রং করতে উৎসাহিত করেন। এই কার্যের মাধ্যমে তিনি কি করতে চান, মানে কি করেন? ঠিক আছে, বলছে ক্লাসের নিরাপত্তা বজায় রাখার জন্য শিশুদের ব্যস্ত রাখেন, কখনোই না। একটা ক্লাসের নিরাপত্তা বজায় রাখার জন্য কখনোই শিশুকে একজন টিচারকে
এটা উচিত না যে তাকে রং করতে দেওয়া বা কোনো ছবি আঁকতে দেওয়া। ওকে, শিশুর সূক্ষ্ম চালিকা শক্তি বা ফাইন মোটর স্কিল, এটা আমরা একটু মানে সরিয়ে রাখছি। সম্ভবত শিশু শিল্পীদের সুযোগ করে দেওয়া কখনোই না, ঠিক আছে, মানে সবাইকে যেহেতু দেওয়া হচ্ছে, সাধারণভাবে শিশুদের কর্মে ব্যস্ত রাখা কখনোই না। কর্মে ব্যস্ত রাখা এটা কিন্তু আমাদের যে প্রাইমারি এডুকেশন বা শিশু কেন্দ্রিক শিক্ষার কিন্তু মূল কথা নয়। তো একটা বাচ্চার যে মোটর স্কিল মানে যে তার হাতের দক্ষতা, ঠিক আছে, সেটা সূক্ষ্ম যে চালন দক্ষতা, সেই মোটর স্কিলটার বিকাশ ঘটানো, তার যে আঙুলগুলো যেন সে খুব সহজে নিজের ব্যবহার করতে পারে। ধরো একটা বাচ্চা কিন্তু দেখবে ছোটবেলায় কিন্তু কোনো একটা পেনকে ধরতেই পারে না, তার কারণ কি, তার মোটর স্কিল কিন্তু অতটা কিন্তু প্রোগ্রেস হয়নি। সে আস্তে আস্তে মানে শিখবে এবং দেখবে একদিন পেনটাকে শক্ত করে চেপে ধরে নেবে। এই হচ্ছে ব্যাপার। তাকে রং করতে দেওয়া, আঁকতে দেওয়ার ফলে কিন্তু তার যে হাতের যে তোমার আঙুলের যে মোটর স্কিল, সেটা কিন্তু ডেভেলপ করাই কিন্তু একজন এই শিশুর শিক্ষক কিন্তু মূল লক্ষ্য। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে অপশন 2। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। প্রশ্নগুলো কিন্তু দেখো অনেক বড় বড় প্রশ্ন, ঠিক আছে, সিটেটে অনেক ডিটেলসের প্রশ্ন আসে। একটু যদি কনসেপচুয়ালি ভাবে না পড়াশোনা করো তাহলে কিন্তু অ্যান্সার দিতে প্রচন্ড প্রবলেম হবে, ভুল হয়ে যাবে। ঠিক আছে, নিচের কোন অভ্যাসটি বাচিক ভাষা দক্ষতা মানে ওরাল ল্যাঙ্গুয়েজ যে স্কিল বিকাশে সর্বাধিক সহায়ক? 116 নম্বর প্রশ্ন। ওকে, ভালো করে দেখো, আমি তোমাদের অ্যান্সার করে দিচ্ছি যেহেতু কোনো সমস্যা নেই, কিন্তু একটা কথা মাথা রাখবে যে নিজেরা আগে উত্তর দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে এই প্রশ্নের সঠিক উত্তরটা কি, তাহলে আমিও বুঝতে পারবো যে না তোমরা পড়াশোনা করছো, তোমরা সঠিক উত্তর দিচ্ছ। অবশ্যই এই প্রশ্নগুলো কমেন্ট বক্সে জানাও যে 116 নম্বর প্রশ্নের সঠিক উত্তর এটা। তারপরে যারা যারা সঠিক করবে আমি কিন্তু কমেন্টে রিপ্লাই করে দেবো। ঠিক আছে, এটা নিয়ে কোনো চাপ নেই, আমি রিপ্লাই করে দেবো। ওকে, তো নিজেরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাও, নিজে থেকে মনে মনে না, কমেন্টে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে না তোমরা পড়াশোনা করছো এবং দেখবে তোমাদের প্র্যাকটিসটা খুব ভালো হবে। দেখো আমরা এটা সলভ করি। ওরাল ল্যাঙ্গুয়েজ স্কিলের এখানে বিকাশের সর্বাধিক সহায়ক কোনটা? 116 নাম্বার। দেখো এখানে কবিতা আবৃত্তি করা, এটা কিন্তু কখনোই ওরাল যে তোমার যে ভাষা দক্ষতায় কিন্তু কখনোই কিন্তু করবে না। মানে কবিতা আবৃত্তি করার মাধ্যমে, দেখো কবিতা আবৃত্তির মাধ্যমে সেই কবিতাটাকে মুখস্থ করা যাবে, তার যে ভিতরের যে ইনার পার্ট সেটা কিন্তু সে বুঝতে পারে না একটা বাচ্চা। শিক্ষকের সাহায্যে মানে সাথে পুস্তকের একটি অধ্যয়ন দলগত পাঠ কখনোই না। সেটা ভাষার যে বাচিক ভাষা মানে বলার দক্ষতা, একটা বাচ্চার বলার দক্ষতা কখনোই বাড়াবে না। শিক্ষকের সাথে সাথে শব্দগুলির সঠিক উচ্চারণ অভ্যাস, দেখো উচ্চারণ কিন্তু দক্ষতা বাড়তে পারে, কিন্তু একটা বাচন দক্ষতা অর্থাৎ স্পিকিং অ্যাবিলিটি, একটা বাচ্চার বলার কৌশলটা কিন্তু এখানে তৈরি হবে। মানে একটা পদ্ধতি কিন্তু তৈরি হতে পারে, সেটা হচ্ছে চরিত্র অভিনয়, রোল প্লেয়িং। একটা যখন তাকে কোনো একটা নাটক করতে হবে, চরিত্র অভিনয় করতে হবে, তখন কিন্তু তাকে কিন্তু ভাষার ব্যবহার মানে কোনো স্ক্রিপ্ট বুঝে গেলে তখন কিন্তু তাকে কিন্তু ভাষার ব্যবহার কিন্তু তাকে জানতে হবে, তার কিন্তু বাচনিক যে জ্ঞান ভাষার দক্ষতা সেটা কিন্তু ডেভেলপ হবে। ওকে, নেক্সট প্রশ্ন, 117 নম্বর প্রশ্ন। তৃতীয় শ্রেণীর একজন শিক্ষক শিক্ষার্থীদের প্রদত্ত একটি গল্পের ঘটনাগুলি সঠিক ক্রমানুসারে গল্প যেভাবে বর্ণিত হয়েছে সেভাবে সাজাতে বললেন, মানে পরপর করে। ঠিক আছে, এই কার্যটি কোন বিষয়ের সহায়ক? 4টি অপশন আছে, নিজেরা আগে উত্তর দেওয়ার চেষ্টা করো কমেন্ট বক্সে। 117 নাম্বার ধরে নাও, আমি জাস্ট বলছি 117 নাম্বারের সঠিক উত্তর হবে অপশন 1। ঠিক আছে, তাহলে এরকম ভাবে 117 লেখো, দিয়ে লেখো 1। ঠিক আছে, দিয়ে কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে, নিচে দেখবে কমেন্ট বক্স আছে, সেখানে জানাও। ওকে, দেখো একটা গল্প আছে, সামথিং বলে দিই তোমাদের, এবং বলেছে যে একটা সঠিক ক্রমানুসারে গল্পকে যেভাবে বর্ণিত আছে সেভাবে সাজাতে। ঠিক আছে, এটা কোন বিষয়ে সহায়ক? তারা বুঝতেই পারছো আশা করি, যে এখানে বোধগম্য জ্ঞান অর্জন করা, লিখন দক্ষতার মান উন্নয়ন করা, শিক্ষার্থীর কথা বলার সময়সীমা বাড়ানো। এটা কখনোই না, এখানে কখনোই হবে না যে একটা বাচ্চার কথা বলার সময়সীমা বাড়ানো, কখনোই না। লিখন দক্ষতার মান উন্নয়ন কখনোই না, তাকে লিখতে বলার কথা কিন্তু সেখানে বলা হয়নি, সাজাতে বলেছে। ওকে, বোধগম্য ভাষার জ্ঞান অর্জন, দেখো বোধগম্যতা অবশ্যই দরকার, কিন্তু এখানে কিন্তু অর্জনের কথা কিন্তু বলাইনি। কিন্তু দেখো বোধ পরীক্ষণ, তার যে বোঝার ক্ষমতা কতটা আছে এটা কিন্তু দেখতে চেয়েছে, যে সেটাকে সারি সারি দেখবে অনেক সময় আমাদের এক্সামে থাকে যে বোধ পরীক্ষণ। ঠিক আছে, রিডিং কম্প্রিহেনশন, যেটা ইংলিশে আমরা বলি আনসিন প্যাসেজ। ঠিক আছে, ওই বোধ পরীক্ষণ কিন্তু দেওয়া হয়, তার যে বোঝার ক্ষমতা, যে কোনটা পরপর রিঅ্যারেঞ্জমেন্ট যেটাকে আমরা বলি। ঠিক আছে, এই হচ্ছে সঠিক উত্তর হবে অপশন এ। ওকে, 118 নম্বর প্রশ্ন। দ্বিতীয় শ্রেণীর একজন শিক্ষক শ্রেণীকক্ষে বস্তুগুলির নাম লিখে, মানে বিভিন্ন বস্তু এনেছে এবং সেগুলোর নাম লিখে লেবেল লাগিয়ে তোমার দেওয়ালে চিপকে দিয়েছে। ঠিক আছে, যা শিক্ষার্থীকে প্রকৃত বস্তুর সাথে লিখিত শব্দের যোগাযোগ স্থাপনে সাহায্য করেছে। ধরে নাও একটা কিছু নিয়ে আসলো, ঠিক আছে, একজন টিচার, ধরে নাও আমের নিচে সে চিপকে দিয়েছে, এখানে নিচে লিখে দিয়েছে আম। ঠিক আছে, আম লিখে দিয়েছে, এখানে লিচু রেখেছে। ঠিক আছে, এখানে পটল, এখানে আলু। ঠিক আছে, এখানে টমেটো, এখানে কুমড়ো, বিভিন্ন জায়গায় বিভিন্ন সবজি হোক, বিভিন্ন ফল হোক, বিভিন্ন তোমার ছোট ছোট একটা চশমা রেখে দিয়েছে, একটা চক রেখে দিয়েছে, রাস্তা রেখে দিয়েছে, তারপর নিচে নিচে কিন্তু সেটা নাম লিখে দিয়েছে। ফলে কি হবে, এগুলো করার মাধ্যমে কি হবে, একটা বাচ্চার কি মানে নলেজ বাড়বে, ব্যাকরণ। এখানে কি ব্যাকরণ বাড়ার কোনো স্কোপ দেখতে পাচ্ছ? কখনোই না।
লিখন দক্ষতা ব্যাক, বাচ্চাটাকে লিখতে কখন বলেছে, মাস্টার তো জাস্ট লেভেলটাকে টাঙিয়ে রেখেছে, সে বাচ্চা দেখবে, ঠিক আছে, নিজে মনে মনে পড়ার চেষ্টা করবে ওটাকে। লিখন দক্ষতা কখনোই হবে না। শব্দের ভান্ডার, হাতের লেখা, হাতের লেখা তো বলাই হয়নি, এখানে কিন্তু শব্দ ভান্ডার, একটা বাচ্চা কিন্তু পড়ে পড়ে কিন্তু শিখতে পারবে কোনটাকে কি বলা হয়, ফলে কিন্তু তার যে ভোকাবস পাওয়ার, তার যে শব্দের ভান্ডার সেটা কিন্তু ইনক্রিজ হবে, সেটা কিন্তু বাড়বে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এই ধরনের যাই প্রশ্ন থাকুক, এটা কিন্তু সঠিক উত্তর শব্দ ভান্ডারে কিন্তু হবে। এই টাইপগুলো কিন্তু ফলো করে রাখো, এই টাইপগুলো কিন্তু বারবার রিপিটেড আসে, শুধুমাত্র এই যে চেঞ্জ করে দেবে বস্তুগুলো জায়গায়, ধরে নাম বললো একজন টিচার শ্রেণীকক্ষে কিছু সবজি নিয়ে এসেছেন এবং সেগুলো রেখেছেন এবং তার নিচে সেই সবজিগুলোর নাম লিখে দিয়েছেন, এর মাধ্যমে শিক্ষার্থীকে শিক্ষক কি শেখাতে চাইছেন, এই হচ্ছে বাবা তার কি মানে জ্ঞানটাকে বাড়াতে চাইছেন, এরকম ভাবে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন কিন্তু সিটেড বা প্রাইমারি টেটে কিন্তু করে থাকে। ওকে, নেক্সট 119 নম্বর প্রশ্ন, শিশুর ভাষাগত দক্ষতার মূল্যায়নে নিচের কোনটি কম কার্যকরী? দেখো কম কার্যকরী বলেছে, যেটা অধিক কার্যকরী সেটা 3টে হবে, আর যেটা কম কার্যকরী সেটা বাদ যাবে। ওকে, তাহলে যেটা অধিক কার্যকরী সেগুলো আমরা আগে দেখবো। 119 নম্বর প্রশ্ন, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার করার চেষ্টা করো। ওকে, কোনটি সবচেয়ে কম কার্যকরী? 119 নাম্বার। দেখো গল্প বলা অবশ্যই একটা ভাষাগত মানে তোমার ভাষার দক্ষতার ক্ষেত্রে, একটা ভাষা শেখার ক্ষেত্রে তাই কিন্তু স্টোরি টেলিং করতে হবে, বিভিন্ন স্টোরি টেলিং করলে বিভিন্ন ধরনের নতুন নতুন শব্দ সে কিন্তু শিখবে এবং সেগুলো বাস্তবিক অভিজ্ঞতা অর্জন করবে এবং বাস্তবে সে কিন্তু ব্যবহার করার চেষ্টা করবে। গল্প লেখা অবশ্যই লিখতে লিখতে সে শিখতে পারবে, ঠিক আছে, সেই গল্পটাকে। ওকে, ভাষাগত তার যে জ্ঞান, কোনটাকে কিভাবে লিখতে হয়, ঠিক আছে, বা তার যে শব্দের উচ্চারণ সেগুলো শিখবে, সরি উচ্চারণ বলছি, তার যে তোমার বানানটা, বানান বিধি। একটি ঘটনার বর্ণনা দেওয়া, কোনো একটা মানে ঘটনা ধরে নাও হয়েছে, ধরে নাও একজন ম্যাডাম আসলো, তো একটা বাচ্চাকে বললো যে তুমি বিদ্যালয় থেকে আসতে মানে বাড়ি থেকে আস্তে আস্তে বিদ্যালয়ে আসা পর্যন্ত তুমি যা যা দেখেছো সেটা বর্ণনা করো, তাহলে তার একটা ভাষার দক্ষতা বাড়বে। তো এখানে সবচেয়ে যে কম কার্যকরী সেটা হচ্ছে তোমার শ্রুতি লেখন। শ্রুতি লেখন মানে যেটাকে আমরা আগে আমরা পড়তাম শ্রুতি লেখন মানে শুনে শুনে লেখা, ঠিক আছে, শুনে শুনে লেখার ক্ষেত্রে কিন্তু তোমার ভাষার জ্ঞান কিন্তু অতটা হয় না, তার কারণ তুমি জাস্ট শুনে শুনে কে একজন বলছে, যেমন আমরা নোটস লিখি তাই না, যে টিচাররা বলেন এবং আমরা সেটাকে মানে কপি করাচ্ছে মানে কপি করে থাকি, ঠিক আছে, সেই শ্রুতি লেখনের মাধ্যমে কিন্তু একটা ভাষার দক্ষতা কিন্তু কখনই কিন্তু বাড়ে না, ঠিক আছে, সেটা উচ্চারণের প্রবলেমটা দূর হয় কিন্তু ভাষার জ্ঞানটা বাড়ে না। ওকে, তো এই 3টে কিন্তু ভাষার জন্য কার্যকরী, আর যেটা সবচেয়ে কম কার্যকরী সেটা হচ্ছে 4 নম্বর শ্রুতি লিখন বা ডিকটেশন। ওকে, 120 নম্বর প্রশ্ন, একদম লাস্ট প্রশ্ন চলে এসেছে তোমাদের, একদম আজকের যে সিরিজটা চলছিল তোমাদের লাস্ট প্রশ্ন, এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে, অবশ্যই তোমরা চেষ্টা করো কমেন্ট বক্সে জানানো, তোমাদের এটা HW আমি দিয়ে দিলাম, বাড়ির কাজ, দেখি তোমরা কেমন পড়াশোনা করছো একদম সুন্দরভাবে। আগে তো পড়েছো তাই না, অনেকবার অনেকেই আছে যে প্রাইমারি টেট পাস করে গেছে, অনেকে নাম্বার বাড়ানোর জন্য পরীক্ষা দেবে, আবার অনেকে আছে 1-2 নাম্বারের জন্য আটকে গেছে, যারা আটকে গেছে তারা অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে, আমরা চেষ্টা করবো তোমাদের ভালোভাবে গাইড করার মাধ্যমে তোমাদের চেষ্টা করবো এবছর কিন্তু পাস করিয়ে দেওয়া, ঠিক আছে। তো এই যে প্রশ্ন, শিক্ষার্থীর ভাষাগত যোগ্যতার মান উন্নয়নে নিচে কোনটি সর্বাপেক্ষা সহায়ক, যে অপশন A2, মানে এই যে তুমি অ্যান্সার মানে অপশন করবে এই কমেন্টে জানাবে 120 দিয়ে একটা মানে ডট দেবে, তারপরে যেটা সঠিক উত্তর সেটা কিন্তু মানে জানাবে কমেন্ট বক্সে, ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আর তোমাদের যেটা জানানোর একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট তোমাদের আছে, যে আমাদের 2024 সালের যে প্রাইমারি টেট এক্সাম হতে চলেছে তার জন্য একটা তোমাদের ক্র্যাশ কোর্স কিন্তু আমরা লঞ্চ করেছি, একটা ফাউন্ডেশন কোর্স বলতে পারো, যেটার কিন্তু তোমাদের একদম যে 5টা সাবজেক্ট অর্থাৎ CDP, ঠিক আছে, বাংলা, ইংলিশ, ম্যাথ এবং EVS, টোটাল সিলেবাসটা কন্টেন্ট এবং পেডাগজি টোটালটা করানো হবে এবং তার সাথে তোমাদের সাজেস্টিভ প্রায় 4000 প্লাস MCQ কিন্তু দেওয়া হবে, তার সাথে কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের মানে বিষয়ের কিন্তু তোমাদের ডিটেলসের নোটস দেওয়া হবে। বাংলা ব্যাকরণের একটা বই মানে তোমার PDF বই এবং ইংলিশ গ্রামার একটা বই PDF বই কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে এবং প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলসে ক্লাস করা হবে, তোমাদের 6 জন টিচার মিলে কিন্তু এই ক্লাসটা করাবেন। তো যারা যারা চাও প্রাইমারি টেট পাস করতে, অর্থাৎ এই বছর কিন্তু শেষ সুযোগ তোমাদের বলতে পারো, ঠিক আছে, বারবার সুযোগ আসে না, তো তারা কিন্তু আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। কোর্স প্রাইস একেবারেই কম, ঠিক আছে, একেবারেই কম রেখেছি তোমাদের জন্য, মাত্র তোমরা 300 টাকাতে কিন্তু অফারে পাচ্ছ। সামনে তোমার আজকে যে ইন্ডিপেন্ডেন্স ডে আছে, স্বাধীনতা দিবস, সের জন্যই কিন্তু তোমাদের অফারে কিন্তু 300 টাকাতে মানে 300 টাকার কোর্সটা তোমরা মাত্র 250 টাকা কিন্তু পাচ্ছ, ঠিক আছে, এই কোর্সটার প্রাইস অনেকটা বেশি, আমাদের 300 টাকাতেই মানে মানে ছেলেমেয়েদেরকে দিচ্ছিলাম, তো স্বাধীনতা দিবসের জন্য কিন্তু তোমাদের আরো 50 টাকা কিন্তু আমি লেস করে দিলাম। যারা এই ভিডিও থেকে আসছো তারা অবশ্যই বলবে, তাদের কিন্তু 250 টাকাতে কিন্তু টোটাল কোর্সটা কিন্তু আমরা করিয়ে দেবো এবং তার সাথে থাকছে 15টা সাজেস্টিভ মক টেস্ট, যেটা কিন্তু পরীক্ষার 20 দিন আগে থেকে নেওয়া শুরু হবে, ঠিক আছে। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, যারা যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করে নিও, কল করতেও পারো, যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানিও বা কল বা হোয়াটসঅ্যাপ করে নিও, সবচেয়ে বেটার হয়, ঠিক আছে। ডেমো ক্লাস দেখতে চাইলে ডেমো ক্লাস দেখতে পারো, ঠিক আছে। তো
এই ক্লাসগুলো কি ভালো লাগছে? যদি ভালো লাগে, দেখো একটু যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টে জানিও কেমন লাগছে ক্লাসগুলো। অবশ্যই কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু তোমাদের প্রাইমারি টেটের ক্লাস করাবো ফ্রি অফ কস্ট। এখানে কিন্তু প্র্যাকটিস ক্লাস চলবেই, এবং যারা ডিটেলস ক্লাস আছে তাদের কিন্তু অবশ্যই কোর্সটা নিও একদম মানে স্বল্প মূল্যে, এর থেকে কিন্তু কম করা যায় না। দেখো এখন 300-400 টাকাতে তোমার রিচার্জ করছো তোমরা মাসে, সেখানে 250 টাকায় প্রাইমারি টেটের মতো একটা বড় এক্সামে 5টা সাবজেক্ট যেখানে বাইরের ইনস্টিটিউট তোমার 1000, 1500, 2000, 5000 টাকা নিচ্ছে, সেখানে মাত্র 250 টাকা। ঠিক আছে, জাস্ট একবার ভাবো, বন্ধুদেরকে পাঠিয়ে দিতে গেলে 500 টাকা খরচ হয়ে যায়। ঠিক আছে, কি আর বলবো, তোমরা অনেক বড় হয়েছে, বোঝানোর কোনো বুঝিয়ে লাভ নেই। ঠিক আছে, এইসব জিনিস তোমরা সকলে জানো, এবং যারা যারা পাস করতে চায় তারা মানে না বলতেই নেবে, এই হচ্ছে ব্যাপার। অনেকজন আমাদের 2022 সালে প্রায় তোমার 50 জন মতো পাস করেছিল। ঠিক আছে, ভালো নাম্বারে পাস করেছিল, অনেকে 110ও পেয়েছে আমাদের এখানে, অনেকে 90 তো প্রচুর পেয়েছে। ঠিক আছে, সরি। তো এখানে শেষ করছি ভিডিওটা। ঠিক আছে, ভিডিওটাতে অবশ্যই চেষ্টা করবে যারা নতুন আছে তারা একটু সাবস্ক্রাইব করে নিও। তো জয় হিন্দ, জয় ভারত, থ্যাংক ইউ।